আসসালামু আলাইকুম। তুমি কি বুয়েটে চান্স পাইতে চাও? বুয়েটে পড়তে চাও, তাই তো? সো বাংলাদেশের যদি বলি সবচেয়ে হাইপড, মোস্ট রেসপেক্টেড ইউনিভার্সিটি কি? সেটা বুয়েট। এবং বুয়েট প্রতি বছর প্রায় ১,০০০ স্টুডেন্ট ইনটেক করে। মাত্র ১,০০০। ফর কম্প্যারিজন, বাংলাদেশে এইচএসসি পরীক্ষা দেয় ১০ থেকে ১২ লক্ষ শিক্ষার্থী পার ইয়ার। তাদের মধ্যে ২.৫ লক্ষ শিক্ষার্থী থাকে সায়েন্সে। সো তারা ২.৫ লাখ মানুষজন থেকে ১,০০০ মানুষ পিক করে। সো দ্যাট ইজ জাস্ট এ নাম্বারস কম্প্যারিজন। একটা বড় শতাংশ মানুষজন আবার বুয়েট পিক করে শুধু ঢাকা থেকে। সো যদি আমরা ঢাকার নাম্বারটা বলি, এই ১,০০০-এর মধ্যে প্রায় ৪০০ মানুষজন, একটু আপ ডাউন হইতে পারে ইয়ার টু ইয়ার, ৪০০ মানুষজন থাকে হলো তোমার ঢাকার মধ্যে থেকে। ঢাকার বাইরে বাংলাদেশের ৬৩টা জেলা আছে। সো তুমি যদি হিসাব করো ৬০০ জন মানুষজন ঢাকার বাইরে থেকে আসে। সো যদি আমরা সেটা হিসাব করি, পার জেলা, প্রতি জেলা থেকে মাত্র গড়ে গড়ে ১০ জন মানুষ বুয়েটে থাকে। সো যখন আমরা বুয়েটের একটা ব্রেন নিয়ে কথাবার্তা বলি, এই ভিডিওটা কেউ এখন পর্যন্ত অনলাইনে বানায় নেই টিল টুডে, যে একটা বুয়েটের ব্রেইন কেমনে বানানো হয়, একটা বুয়েটের মাথা কেমনে তৈরি হয়, কোন একটা স্টুডেন্টের মাথা কেমনে বুয়েট লেভেলে নিয়ে যাওয়া যায়, সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অর্থাৎ তোমাকে তোমার জেলার টপ 10 স্টুডেন্টসে কিভাবে যাইতে হবে সেটা যেমন তুমি এখানে জানবা, ঠিক তেমনই একটা স্টুডেন্ট কিভাবে বুয়েটে কিছু স্টুডেন্ট পাই কিন্তু, এবং মেজরিটি কোচিং সেন্টার তাদেরকে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে আইডেন্টিফাই করে ফেলে যারা পাবে। অর্থাৎ দেয়ার আর সাম থিংস, সাম ক্যারেক্টারিস্টিক্স যেগুলো থাকলে মানুষজন বুয়েটে চান্স পায়। সো সেই জিনিসগুলো আমরা আজকের এই ভিডিওতে জানবো। তোমার যদি বুয়েটে পড়ার ইচ্ছা থাকে অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবা। সো যেটা আমরা বলতেছিলাম, যে একটা জেলায় নর্মালি কয়েক হাজার স্টুডেন্ট থাকে, ১০,০০০, ১২,০০০ স্টুডেন্ট। সেখান থেকে টপ 10 অর্থাৎ ক্রিম অফ দ্য ক্রপস আছে হলো বুয়েটে। সো আমাকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, একটা জিনিস মানতে হবে, যে একটা স্টুডেন্ট কখনো জন্মগতভাবে বুয়েটের মাথা নিয়ে জন্মায় না। অর্থাৎ কোনো স্টুডেন্ট এরকম আমরা, তুমি যদি বুয়েটে যাও, ৯৯% মানুষজন তাদের চান্স পাওয়াটাকে বলবে তাদের হার্ড ওয়ার্ককে, আর 1% বলবে তারা হলো ট্যালেন্টেড। ঠিক আছে? অর্থাৎ 1% ট্যালেন্ট, হার্ড ওয়ার্ক হলো 99%। অর্থাৎ 99% মানুষজন সিভিয়ার লেভেলে পড়াশোনা করছে, এফোর্ট দিছে, তারপরে তারা বুয়েটে আসে ফলশ্রুতিতে। এবং এই কারণে এরকম অসংখ্য স্টুডেন্ট আমরা পাই যারা হয়তো বা কলেজ লাইফে কিছুটা খারাপ করছে, স্কুল লাইফে আরও অনেক খারাপ করছে, কিন্তু বুয়েটে আছে। আবার এমন অনেক স্টুডেন্ট পাওয়া যায় স্কুল লাইফে খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট, কলেজ লাইফে খেই হারায় ফেলছে, সে বুয়েটের কেন বুয়েটের বারান্দাও আসতে পারে না, পরীক্ষাটা দিয়ে বুঝতে পারে নাই। সো মনে রাখতে হবে যে তুমি জন্মগত কোনো দক্ষতা নিয়ে আসবা না, তোমাকে এটা সিম্পলি হার্ড ওয়ার্ক করে অর্জন করতে হবে। এখন হার্ড ওয়ার্ক মানে কি ভাইয়া? শুধু ম্যাথ করব? সিম্পলি বললে হ্যাঁ ম্যাথ করলেই হয়, কিন্তু শুধু ম্যাথ করলে হইলে তো সবাই চান্স পেতে। ম্যাথ করে নাকি বাংলাদেশে? সবাই ম্যাথ করে, তাই না? অর্থাৎ আমার দেয়ার আর সাম ক্যারেক্টারিস্টিক্স, দেয়ার আর সাম টেকনিক্স যেগুলো আমাদের ব্রেনটাকে ওই স্কেল নিয়ে যেতে পারে। এখন আমাকে প্রথমে বুঝতে হবে যে একটা বুয়েট ব্রেনের বেসিক ক্যারেক্টারিস্টিক্স কি কি তার মধ্যে থাকে। প্রথমত তার মধ্যে একটা সিভিয়ারলি গুড মেমোরি থাকে, অর্থাৎ সে প্রচুর জিনিসপাতি মনে রাখতে পারে। কারণ বুয়েটের কোশ্চেন খুব মাল্টি ডাইভার্সিফিকেশন থাকে, মানে এখানে সূত্র থাকে, প্রমাণ থাকে, এই থাকে, ওই থাকে, কখনো থিওরি বাড়া দেয়, কখনো কুড়িন করে দেয়। মানে বুয়েট তোমাকে যতভাবে মারা দেওয়া যায় ততভাবে মারা দিবে। সো তোমাকে সূত্র প্রচুর পরিমাণে মনে রাখতে হবে, প্রতিপাদন মনে রাখতে হবে, থিওরি মনে রাখতে হবে। সো একটা বুয়েটের স্টুডেন্টের ফার্স্ট অফ অল শার্প মেমোরি থাকে, এটা হলো প্রথম ক্যারেক্টারিস্টিক। অর্থাৎ তুমি যদি বলো মুখস্থ জীবনে করবো না, এও জীবনে বুয়েটে হবে না। তুমি বুয়েটের যে কোনো একটা স্টুডেন্টকে আনো, প্রত্যেকেই মুখস্থ শক্তি, আমি যদি বলবো অ্যাভারেজ বা অ্যাভাব অ্যাভারেজ, কারো বিলো অ্যাভারেজ না, এবং মুখস্থ করার ইচ্ছা আছে তার। দ্বিতীয় যে পয়েন্টটা, যেটা হলো আমি বলবো একদম ভিভিআই, মানে এটা হলো এই জিনিসটাই হলো একটা বুয়েট ব্রেনের মেইন ক্যারেক্টারিস্টিক, সেটা হলো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। বুয়েটের যে স্টুডেন্টরা, তাদেরকেও বা কেন মানুষজন এত দাম দেয়? রিজন হলো যে তাদের পুরা ভার্সিটির 4টা বছর ধরে বুয়েটের স্যারেরা, বুয়েটের কারিকুলাম এইটুকু এনশিওর করে যে তারা প্রবলেম সলভিং করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, তারাও ঘুরে উল্টে ফিক্স সেট অফ বই পড়ে যায়, ফিক্স সেট অফ কোশ্চেনই মুখস্থ করে যায়, বাট তাদের কোশ্চেনগুলো, টার্ম ফাইনালের কোশ্চেনগুলো এমনভাবে করে যে তাকে কিছু না কিছু একটা নতুন করতে হবে ওখানে। সো বুয়েট তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিকে জাজ করে। এই জিনিসটাই হলো, যদি তোমার মধ্যে সবচেয়ে বেশি থাকে, তোমাকে বুয়েট খুঁজে নিবে। সো এইটাই অর্জন করতে হয়।
এরপরে বুয়েটের পোলাপানকে প্রচুর ট্রিক্স জানতে হয়। কারণ কি? কারণ বুয়েটে তোমাকে 3 মিনিট সময় দিবে, 4 আঙ্গুল জায়গা দিবে। এইটুকুর মধ্যে তুমি যেই ম্যাথ এইচএসসি লাইফে 2 পেজে করতা, সেটা তোমাকে ওইটুকু জায়গার মধ্যে 3 মিনিট সময়ের মধ্যে করে আসতে হবে। সো ইউ হ্যাভ টু হ্যাভ সাম ট্রিক্স যে কিভাবে আমি এত শর্ট টাইমে এত শর্ট জায়গায় এতগুলা ম্যাথ করব। এর পরবর্তীতে বুয়েটের আরেকটা জিনিস লাগে, সেটা হলো একিউ বা অ্যাডভার্সিটি কোশেন্ট। সিম্পলি প্রেশারের মধ্যে থাকে কিভাবে তুমি কাজ করতে পারো। বুয়েট ভর্তি পরীক্ষা 3 ঘন্টা ধরে হয়, 60টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, 60টা, একটা না, 60টা রিটেন ম্যাথ বা রিটেন কোশ্চেন অ্যান্সার করে বুয়েটে আমার ঢুকতে হয়। এবং সেই কোশ্চেনগুলোতে এক এক জায়গায় এক এক রকম ফাঁদ রাখে দেয়, কখনো কঠিন করে কখনো ইজি করে। এবং বুয়েটের এনভায়রনমেন্টটাও খুব প্রেশারাইজড। সো এরকম চাপের মধ্যে থাকে কে মাথা ঠান্ডা রাখে, ট্র্যাপগুলা ধরে ট্রিক ইউজ করে তার মাথা থেকে সূত্র বের করে প্রবলেম সলভ করতে পারবে, সে হলো একটা প্রপার বুয়েটিয়ান। ঠিক আছে, ওকে, এইটা হলো মেইন জিনিস। এখন তোমাকে অনেকে অনেক পড়ার টেকনিক বলতে পারে, বাট তুমি যদি এই থিমটা ক্লিয়ার না হও, এও জন্মে বুয়েটে হইতো না। এখন কথা হলো তুমি এই থিমগুলো কেমনে রিয়েল লাইফে এক্সিকিউশন করবে। এটা তো তুমি ধরো 4টা পয়েন্ট জানো, 4টা পয়েন্ট এখন অর্জন কেমনে করবা সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, আচ্ছা, প্রথমত আমাদের বুয়েটের স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে 2টা দল আমরা পাই। একটা দল হলো পিওর গাধা, পিওর বোকা, জোর মাথায় ঢুকে গেছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। স্পেসিফিক্যালি বুয়েটের যারা প্রিপারেশন নেয় তাদের একটা বড় দল খুব অবসেস থাকে ফর ফিজিক্স, যে ওরা ফিজিক্স শুনলে ওদের অর্গাজম হয়ে যায়, ওরা ফিজিক্স পড়তে পড়তে পাগল হয়ে যায়। বাট কেমিস্ট্রি এবং ম্যাথও কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষা হলে এক্স্যাক্ট সেম নাম্বার ক্যারি করে। ফিজিক্সে একটা কোশ্চেন পারলে 10, কেমিস্ট্রিতেও 10। ফলশ্রুতিতে এই যে তার ফিজিক্স ফেটিসটা এতটা সিভিয়ার পর্যায়ে যায় যে সে এইচএসসিতেও খারাপ করে ফেলে। এখন আমাদের এই লাস্ট যে সময় আমি ভিডিও বানাচ্ছি, সর্বশেষ ব্যাচ বুয়েটে ভর্তি পরীক্ষা বসতে পারছে, কারণ বুয়েট কিন্তু 1 লাখকে পরীক্ষা নিবে না, বুয়েট পরীক্ষা নেয় 12,000, সে 12,000 থেকে 1,000 চুজ করে, বুয়েট প্রিলি উঠাই দিছে এখন। সো এই যে আমাদের এইচএসসিতে তোমাকে 89% মার্ক পাইতে হয়েছে আফটার গেটিং জিপিএ 5, অর্থাৎ তুমি জিপিএ 5ও পাবা, দেন তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 89% বা নিয়ারলি 90% মার্ক হলো। 90% অর্থাৎ 100-র মধ্যে 90 ছিল সেফ জোন, জাস্ট বুয়েট ভর্তি পরীক্ষায় বসার জন্য। অর্থাৎ তুমি যদি কোনো কারণে বাংলা, ইংলিশ আর ধরো তুমি এইদিকে আইসিটিতে প্লাস মিস করে বসে থাকলা, তোমার যদি জিপিএ 5 না আসে তুমি বুয়েটে বসতে পারবা না। দ্বিতীয় যেটা, তুমি যদি কোনো কারণে যে কোনো একটা সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যে কোনো একটাতে এইচএসসিতে 90%-এর নিচে পেয়ে যাও, তোমার বুয়েটে ভর্তি পরীক্ষা তুমি দিতে পারবা না। সো বুয়েটের যে বায়াসনেসটা আছে, তোমার ব্রেনটা তৈরি করার আগে বুঝতে হবে যে আমার ব্রেন অনেক ভালো হইতে পারে, তৈরি করতে পারে, আমার যদি এইচএসসিটা কোনো কারণে খারাপ হয়ে যায়, কোনো কারণে যদি মিসইউজ হয়ে যায়, তাহলে কিন্তু জীবনে বুয়েটে আর বসতে পারবো না। সো আমাকে এইখানে একটা চুজ করতে হয় যে আমি যারা বুয়েটে চান্স পায়, দেখো বাবা আমি তোমাকে কি বলছি যে বুয়েটে প্রতি জেলা থেকে গড়ে 10 জন আসে। এই 10 জন অবশ্যই 10টা কলেজের একদম ফার্স্ট বয়গুলা, বা টপ কলেজটা টপ 10, টপ 3, টপ 5। তো কলেজের টপাররা অবশ্যই কলেজে ভালো করে। এখন কলেজে কেমনে ভালো করা যায়, এইচএসসিতে কেমনে ভালো করা যায়, তারা সব সাবজেক্টে ভালো। এইটা একটা পয়েন্ট মানুষজন ভুলে যায়। তুমি এমন কোনো বুয়েটিয়ান পাবা না যে বায়োলজিতে প্লাস পায় নাই, খুব কম, নাম্বারটা খুব কম। মেজরিটি বুয়েটিয়ান বায়োলজিতে ভালো নাম্বার পায় আসছে, বাংলা ইংলিশেও ভালো নাম্বার পায় আসছে। এদের এইচএসসি রেজাল্ট শুনবা, সবাই তাদের বোর্ডে যথেষ্ট ভালো রেজাল্ট করছে, কলেজের পরীক্ষাগুলোতেও ভালো রেজাল্ট করা স্টুডেন্টগুলাই বুয়েটে আসছে। হ্যাঁ, কিন্তু আমাদেরকে কি ধারণা দেওয়া হয়, ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আরে ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ করে এইচএসসিতে ব্যাক করে থাকলাম, তা তো পরীক্ষা দিতে পারলাম না। সো আমি যদি বুয়েটে পড়তে চাই, আমার ব্রেনকে প্রথমত বুঝাইতে হবে হ্যাঁ আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে স্ট্রং হব, অর্থাৎ এগুলো আমার চেয়ে ভালো কেউ পারবে না আমার কলেজে, কিন্তু আমি বাকি সব সাবজেক্টে ভালো হব, আমার কোনো দুর্বলতা থাকবে না, আমি প্রতিটা সাবজেক্ট পারি, এইটা বলাতে মাহাত্ম্য আছে। আমি একটা সাবজেক্ট পারি না, এটা বলাতে কোনো মাহাত্ম্য নাই। এবং সেই সাথে এই যে অল সাবজেক্টের যে ব্যাপারটা, এই যে এখন যেমন এইচএসসি খুব স্ট্রিক্ট হয়ে গেল, কিন্তু দেখো 25 ব্যাচের কোশ্চেন এত টাফ হওয়া সত্ত্বেও তাদের 90% মার্ক লাগছে বুয়েটে বসার জন্য। অর্থাৎ আমাকে এখন থেকে টেস্ট পেপার সলভিংয়ে অনেক বেশি ফোকাস দিতে হবে। এখন মজার কথা হলো যে ভাইয়া টেস্ট পেপারের কোশ্চেন কোথা থেকে হয়, বই থেকে। বুয়েটের কোশ্চেন কোথা থেকে হয়, বই থেকেই হয়। সো আমি যদি টেস্ট পেপার সলভ করি, এইটা আমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিতে আবার ইনপুট দিচ্ছে, ঠিক আছে, এবং এই ক্যাপাবিলিটিটা আমার বুয়েটের কোশ্চেন সলভ করতে কাজে লাগবে, বুঝতেছো? সো তোমরা
অনেকে টেস্ট পেপার সলভ করো না, তোমরা সিম্পলি একাডেমিক ক্লাস করো। বাংলাদেশের কোনো কোর্সে আমি জানি না টেস্ট পেপার সলভিং এর সেপারেট ক্লাস আছে কিনা। আমাদের যারা একাডেমিক অ্যাডমিশন কোর্সে আছেও আল্লাহ দোহাই লাগে টেস্ট পেপার সলভিং এর ক্লাসগুলো করিও, অ্যাটলিস্ট এখন থেকে করিও, যাদের বুয়েটের টার্গেট টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো কোর্স থেকে করবা, দেখবা সুন্দর মতো কোর্সের মধ্যেই দেওয়া আছে। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো যে পিসিএম এর ক্ষেত্রে আমাকে স্ট্রং পয়েন্ট রাখা মানে কি, অবশ্যই এটাতে আমার একটা বায়াস রাখতে হবে ডে 1 থেকে, অর্থাৎ এইচএসএলএফ উঠার পর থেকে এই 3টা সাবজেক্টকে আমি বাকিগুলা প্লাস পাওয়ার জন্য বলবো। এই 3টাতে আমার কলেজে আমার চেয়ে ভালো কেউ পারবে না, এই কনফিডেন্স লাগবে, এই অ্যাগ্রেসিভনেসে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এখন আসো, সেটা হলো গেটিং ইনটু দ্য লুপ, অর্থাৎ বুয়েটের যারা চান্স পায় এরা একটা লুপে থাকে, খুব সুন্দর একটা লুপ। এই লুপটা ওকে এতটা বেটার করে যে ও খারাপ হইতে চাইলেও খারাপ হইতে পারে না। সো লুপটা কি? প্রথমত লুপের এলিমেন্টগুলো আমরা আগে বুঝি। প্রথমত তার একটা কোর্সের ব্যাপার থাকে, সেটা আমরা পরে বললাম, আগে বলি কলেজ। সে কলেজকে খুব সিরিয়াসলি নেয়। এখন তুমি বলতে পারো আমার একজন ভাই আছে, সে কলেজে একদিনও ক্লাস করে নাই, ওকে, গো ফলো করো তাকে। বুয়েটের 1000, আবারও বলি, ইটস এ নাম্বারস গেম। বুয়েটে এমনও স্টুডেন্ট আছে যে বুয়েটে ঘুরতে আসে চান্স পেয়ে গেছে, এমন এমন 2-1 পাওয়া প্রতি ব্যাচে। আবার এমনও স্টুডেন্ট আছে 17 ঘন্টা পড়ছে। সো হু শুড ইউ ফলো, হুইচ ইজ মোর কমন? কলেজে যারা ভালো স্টুডেন্ট, সো তারা কলেজে যথেষ্ট ভালো স্টুডেন্ট। আমি বলছি না রেগুলার কলেজে যাও, সিম্পলি যেটা বলছি কলেজের এক্সামকে ভালোভাবে নাও, কলেজের এক্সামগুলোকে ভালো মতো নাও। এখন তোমার কলেজ যদি ধুকুরজারি কলেজে সেটার কথা না, বাট ভালো যদি কলেজে পড়ে থাকো কলেজের এক্সাম ভালো মতো দিও। কলেজের এক্সামে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে যারা কলেজের এক্সামে টপ নচ রেজাল্ট করছে তারা প্রত্যেকেই ভালো ভালো পাবলিকে আছে, শুধু বুয়েট না। এর পরবর্তীতে তাদের টিচার সিলেকশনের ব্যাপারটা থাকে। দেখো টিচার 2 টাইপের হয়। এক টাইপের টিচার আছে যারা তোমাকে শুধু পড়াই দিবে এবং তাদের টার্গেট থাকে এইচএসসি পার করায় দেওয়া। আরেক টাইপের টিচার থাকে এইচএসসি তো 100% পার করাবে, 100% পার হবে, কিন্তু সেই সাথে তোমাকে ওই সাবজেক্টটা ডিপে নিয়ে যাবে। সো টিচার তোমাকে সিলেক্ট করতে হবে হলো ডেপথ দেখে, যে ওই টিচার কত ডেপথে যাচ্ছে। এখন তুমি বলতে পারো ভাই আপনি তো এটা আইডিওলজিতে প্রমোট করেন না। অবশ্যই প্রমোট করি। তুমি আমার এই মালগুলাকে দেখো দেখি, মনির ভাই বুয়েট 03, মনির ভাই বুয়েট 97, অরূপ ভাই বুয়েট 03, মিফতু ভাই 09, শফিক ভাই বুয়েট 97। ইনারা বুয়েটের জন্য পড়াচ্ছে বিগত 20+ ইয়ার্স যাবত। এগুলা আমাদের টিচার প্যানেল। আমাদের এক ভেক্টরের উপর আমরা একাডেমিকে 12টা পার্ট করছি, সাথে ইঞ্জিনিয়ারিং ক্লাস দিছি, সাথে ম্যাথ সলভিং ক্লাস দিছি, সাথে ভার্সিটি ইউনিটের ক্লাস দিছি, সাথে টেস্ট পেপার সলভিং ক্লাস দিছি, সাথে ইন ডিটেল আরও 20টা ক্লাস আছে। অর্থাৎ তোমার ডেপথ যদি তুমি চাও, আমি তোমাকে বলতে পারি বাংলাদেশে এত ডেপথ কেউ দিবে না একাডেমিক অ্যাডমিশন করছে, ঠিক আছে। সো ডেপথে যাওয়ার মতো টিচার খুঁজতে হবে। যেমন আমাদের দিনাজপুরের যদি লেজেন্ডসদের আমরা নাম বলি, বৈশ্য স্যার, সালাম স্যার, মিজান স্যার, সঞ্জীব স্যার, মানে এই মানুষগুলো একদম স্পেসিফিক্যালি বৈশ্য স্যার এবং সালাম স্যার দ্য গড ফাদার্স অফ দিনাজপুর। মানে আমি বলবো যে এই 2টা মানুষ বুয়েটে যারা চান্স পাইছে দিনাজপুর থেকে, অ্যাটলিস্ট 99.99% মানুষজন এই স্যারদের সামনের টেবিলটা থেকে চান্স পাওয়া, সামনের টেবিলে বসে থাকতো, শুরুতে না শেষ পর্যন্ত তারা কন্টিনিউয়াসলি পড়ছে। সো তোমাকে টিচার সিলেকশনটা এইভাবে করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো তোমাকে বুকস সিলেকশন করতে হবে। এখন দেখো বই নিয়ে যখনই কথা বলি আমাদের মাথায় বুয়েটের জন্য চলে আসে আইআইটি জেই। এইটাই হলো সবচেয়ে বড় বাঙালির ভুল ধারণা। বাবা আইআইটি জেই তো পড়ে, বাঙালি তুই ইসাক স্যারের বইটা পারিস না, ইসাক স্যারের পুরাতন বইটাও তুই দেখিস নাই। তোর টার্গেট থাকবে যে ভাইয়া আগে বই খতম দাও, বুঝো নাই? এখন তোমার ইমান ঠিক নাই, তোমার নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, জাকাত ঠিক নাই, তুমি মনে করো ঘুষের টাকা দিয়ে গেছো হজে, এটা কি ইসলাম নাকি তুমি থাকলা মুসলিম? দুটার একটাও তো তুমি থাকলা না, তোমার ওই হজ কাউন্ট হবে? সো ঠিক তেমনই তোমার মূল বই পড়া হয় নাই, জীবনে তুমি মূল বই দেখো নাই ভালো মতো, তাহলে কেমনি কি তোমার বিদেশি বই পড়তে চাও? তোমার তো আগে মূল বই ক্লিয়ার করার লাগবে। যদিও এটা ধর্মের সাথে মিলানো ঠিক না, বাট উদাহরণস্বরূপ বুঝাইলাম যে তোমরা আসল ঠিক নাই, কিন্তু মানে যেটা সর্বশেষ করার কথা সেটা আগে করতেছো। সো তুমি যেটা করবা বইয়ের ক্ষেত্রে, পার সাবজেক্ট 3 রাইটার্স, এটা হলো মিনিমাম। এবং এই 3টা রাইটারের আমার সব জানি আমি, এরই কোনো একটা বাদ নাই, একটি ম্যাথ বাদ নেই, একটি থিওরি বাদ নেই, আমি একটা সিদ্ধ করে খাই ফেলছি। এখন ইফ আই হ্যাভ টু বি মোর স্পেসিফিক, ফিজিক্সের ক্ষেত্রে আমাদের ইসাক স্যার, তপন স্যার, তুমি শেলু স্যার অ্যাড করতে পারো, প্রামাণিক স্যার অ্যাড করতে পারো, তোফাজ্জল স্যার অ্যাড করতে পারো, তুমি 3টার বেশি পড়ো।
বাট এই তিনটার বেশি এই যে তিনটার বেশি পড়তেই তো ফাটে যাবে রে ভাই। এই তিনটার বেশি পড়ে একটা কিছু বাদ রাখবে না যে ভাইয়া সব পারি, এটা ইনশিওর করো বইয়ের ক্ষেত্রে। আফটার দ্যাট তুমি ফরেন বুক পড়বা না, ওটাও কাটা। তুমি আফটার দ্যাট পড়বা হলো কোশ্চেন ব্যাংক বাবা। যে কোশ্চেন ব্যাংক আছে ইঞ্জিনিয়ারিং এর, সেটার টু জেড পরিবার লাগবে, কোনো কথাই নাই আমার। যেমন তোমাদের কোশ্চেন ব্যাংকের একটা খুব সুন্দর সলিউশন হলো ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস। এখানে কোশ্চেনগুলো যেমন সুন্দর ব্যাখ্যা করে সলিউশন দেওয়া আছে, প্রত্যেকটার সাথে আবার সুন্দর থিওরিও দেওয়া আছে। অর্থাৎ কোশ্চেন ব্যাংক আর ইঞ্জিনিয়ারিং গাইড একসাথে, ঠিক আছে? তোমরা এগুলো যত আগে কিনে রাখবা, যত আগে থেকে বুয়েটের কোশ্চেন দেখা শুরু করবা, তত বেটার। বুয়েটের ব্রেন তৈরি করতে গেলে তোমার জার্নিটা শুরু হতে হবে 2 বছর থেকে, 1 বছর থেকে। যত আগে থেকে শুরু করবো তত বেটার। 3 মাস পরে জীবনে হয় না। মানে তুমি যখন কোচিং সেন্টার চালাবা, আমরা তো সানরাইজ কোচিং চালাচ্ছি, সো কোচিং সেন্টারের স্যারেরা অনেক আগে থেকে জানে কারা কারা চান্স পাবে। মানে তুমি বিশ্বাস করবা না, উদ্ভাস অলরেডি জানে যে তোমার ব্যাচ থেকে কে চান্স পাবে, দে নো। সো তারা আগে থেকে জানে, এই জন্য তারা এই যে আগে থেকে পড়তে হবে কোশ্চেন ব্যাংক বা অ্যানালাইসিস মেগা বুক। তোমরা যারা এই বইটা না নিতে চাও, তুমি দেখবে একাডেমিক অ্যাডমিশন কোর্সের যে মাস্টার লেকচার শিট আছে, ওখানে একটা পার্ট পাবা ইঞ্জিনিয়ারিং পার্ট। ওই পার্টটা পড়াও, ওই সেম শিট বিগত বছরের কোশ্চেন উইথ থিওরি, ওটা অবশ্যই পড়ে নিও। বইয়ের ব্যাপারটা গেল। কোশ্চেন ব্যাংকের পরে ফরেন বই নিয়ে আমি একটু সেপারেটলি আলোচনা করব, সমস্যা নাই। এবং আরেকটা যে বিষয়টা, কমনের বিষয়টা, দেখো যারা বুয়েটে চান্স পাইছে তারা এটাও খুব ভালো মতো জানে যে বুয়েট এই 70-20-10 এই রেশিও মেনটেন করবে আজীবন। অর্থাৎ 70% হবে একদম বই থেকে সুন্দর ডিরেক্ট তুলে দিছে। তোমার যদি আমার বিলিভ না হয়, তোমার যদি সিলেবাস শেষ হয়ে থাকে, অর্থাৎ তুমি আমার সাথে যে কোনো দিন পাবলিক ডিবেটে আসতে পারো। আমি বুয়েটের 600 কোশ্চেনের মধ্যে 70% কোশ্চেন ডিরেক্টলি যে কোনো বই থেকে দেখা দিতে পারবো, যে এই যে ডিরেক্ট এই বই থেকে আসছে, ডিরেক্টলি দেখানো সম্ভব। 20% হবে হলো মিডিয়াম, যে এগুলা টিচার 2-3টা ম্যাথ মিক্স করে দেয়, এই দুইটা পারে। 10% হলো ভাইয়া হার্ড, যে এডি কেউ পারে না, বুয়েটের টপ 10 বাদে কেউ পারে না। তোমার বাঙালির মেইন সমস্যা, বুয়েটের বাঙালির চান্স পায় না কেন? বাঙালি প্রথম দৌড়ায় এটার দিকে, কিন্তু এই দুইটাই পারে না, এই দুইটাই কিন্তু পারে না, ঠিক আছে? সো আগে বই শেষ করব, দেন এই যে যদি যে বুয়েটের ব্রেন, সে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ডেভেলপ করবে। বাট এই যে একটা ওয়ার্ড ছিল না, ট্রিক্স, সে চালাক, সে শিয়ানা মাল। সেই মাল কি করছে, যে এই যে আমার 70% কোশ্চেন, আমি যদি বুয়েটে 600-র মধ্যে 300 আপ পাই, ইনশাল্লাহ মেজরিটি কেসে চান্স হয়ে যায়। সো যদি আমি এই 70%ই মারে দিয়ে আসি, আমার আর কিচ্ছু লাগে না। সো প্রথমে এনশিওর করা এইটা। অর্থাৎ সে কমনের জন্য পড়ে, কিন্তু বলে না, বাইরে দেখা যায় হলো আলবার্ট আইনস্টাইন, কিন্তু তলায় তলায় আগে এটা 100 করে রাখছে, দেনও বাকিগুলোতে মুভ করবে, দেনও সুইচ করছে এগুলোতে। এখন এই পর্যায়ে আমাদের লুপটা একটু ব্যাখ্যা করি। লুপ 1 হইল আমাকে মেন্টালি চুজ করা যে আমি বুয়েট লাগবে। লুপ 2 হলো পাবলিকলি ঘোষণা করা যে আমি বুয়েটের প্রিপারেশন নিচ্ছি। লুপ 3 হলো গুড রেজাল্ট করা, যাতে মানুষজনের আমার প্রতি এক্সপেকটেশনটা বাড়ে যায়। লুপ 3 হলো আমার হার্ড ওয়ার্ক করতে থাকা। শেষ। এই যে লুপ তোমার চলতে থাকবে, যে মোমেন্টে তুমি রেজাল্ট খারাপ করবা, পাবলিক তোমাকে শেমিং করবে, তুমি আরেকবার হার্ড ওয়ার্কে ব্যাক আসবা। এবং হার্ড ওয়ার্কে ব্যাক আসার পর তোমার যেহেতু মেন্টালি সেট করছে যে বুয়েট আমার লাগবে, তখন তুমি আবার পাবলিকলি বলবে যে না, এবার আমার কাম ব্যাক হবে। এই যে লুপটা চলতে থাকে, এই লুপ কার জন্য চলে? যে কলেজের ভালো স্টুডেন্ট, যে মোটামুটি ফেমাস স্টুডেন্ট ব্যাচের। যেমন আমাদের দিনাজপুরে আমরা কারা কারা ভালো স্টুডেন্ট ছিলাম ওই ব্যাচে, মানে এইচএসসি 18 ব্যাচে তুমি এক্স্যাক্ট নাম, আমার নাম বলে গোটা মানে যে কোনো কলেজের যে কোনো স্টুডেন্ট আমার চিনতো, এরকম পরিমাণে আমাদের ফ্রেন্ড। আমি বলছি না এত ফেমাস হইতে বলতেছি না, বাট তোমাকে চিনবে তোমার ভালো রেজাল্টের কারণে, তোমার বিভিন্ন কোচিং সেন্টারের পারফরমেন্স, বিভিন্ন ছাত্রদের পারফরমেন্সে তোমার এলাকার নামটা উঠে যাবে যে এই ছলটা ভালো, তখন তুমি এমনিই দৌড়াবা। সো এই লুপটা তোমাকে ক্রিয়েট করতে হবে। আরেকটা বড় জিনিস এখানে লুপের একটা এলিমেন্ট আছে, সেটা হলো ফ্রেন্ডস। তুমি দেখবা এরকম অনেক স্টোরি পাও না যে দুই বন্ধু, একজন বুয়েট একজন ডিএমসি। যেমন আমরা 2018 সালে বুয়েটে কৌশিক ভাইয়া, 17 সালে বুয়েটে ফার্স্ট হইলো দিনাজপুর সরকারি কলেজ থেকে। আমরা 18 সালে বুয়েটে চান্স পেলাম নিয়ার অ্যাবাউট 30-35 পিপল। যদি এখন নাম্বারসটা কমে আসছে, 10 থেকে 15 জন 20 জন থাকে, কিন্তু ওই সময় 30 জন চান্স পেয়েছিলাম, যার মধ্যে 12 জন ছিলাম আমরা সালাম স্যার, বসু স্যারের প্রাইভেটে একই সাথে যেতাম, একই সাথে আসতাম, একই জায়গা থেকে কোচিং করছি, একই জায়গা থেকে। মানে এতটা আমরা কানেক্টেড ছিলাম। সো আমাদের ফ্রেন্ড সার্কেলটা আমি যে ওরা আমাকে ওটা গ্রহণ করতে চায় না, আমি জোর করে ঢুকছি, আমার নিতে হবে আমার। তোমার সার্কেলটা খুব ইম্পর্টেন্ট। তোমার সার্কেল যদি হয় এখন মেডিকেল পার্টি, তো ওরা তো তোমার বুয়েটের পড়াশোনা বা তোমার সাথে এথিক্সে মিলাবে না, ঠিক আছে? সো তোমাকে টার্গেট করতে হবে যে ওরকম টপ নচ স্টুডেন্টস ভাইয়া, যে ওদের সাথে মিশবো, এবং 5টা ফ্রেন্ড মিলাবা যারা বুয়েটের কোচিং করবে, বুয়েটের জন্য পড়বে। একসাথে যদি দৌড়টা দিতে পারো, তুমি
তুমি এটা কল্পনাও করতে পারবে না যে তোমার ফ্রেন্ডের ইনফ্লুয়েন্সটা কত বেশি। এরপরে এই এলিমেন্টের মধ্যে একটা জিনিস আমরা কথা বলে দিই, সেটা হলো কোর্স। দেখো এখন অনেকের মাথায় এই ধারণাটা আছে যে বুয়েটের জন্য আমাকে এমনই কঠিন পড়া পড়তে হবে যেটি পাগলই করে দিবে। প্রবলেমটা হইলো যে যখন তুমি একদম শুরুতেই এমনই কঠিন, অর্থাৎ তোমার ধরো এক গতিবিদ্যা শেষ করতে 2 মাস লাগে যাচ্ছে, তখন তোমার ইম্প্যাক্টটা কোন জায়গায় পড়ে বলে দেখি। তুমি যদি গতি পড়ো 2 মাস ধরে, গতিবিদ্যা 2 মাস পড়লা, বা সে টু সে তোমার প্রথম 2 মাসে তোমার ভেক্টরই শেষ হইলো, ইম্প্যাক্টটা পড়বে তোমার এইচএস রেজাল্টে। কারণ এইচএসসি তোমার 2 বছরে সায়েন্সের 75টা চ্যাপ্টার আছে, যদি বাংলা ইংলিশ আইসিটি সাইডে রাখি। তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে এমন কিছু নেওয়া যেটি তোমার 1 বছরের মধ্যে একাডেমিকের চিন্তা শেষ, যে 1 বছরে আমার একাডেমিকের পুরো সিলেবাস শেষ ভাই, আমার এখন একাডেমিক এমনি বসলেও আমি পার হয়ে যাব, এখন আমি বুয়েটের জন্য সেপারেট পড়াশোনা করব। এ পর্যায়ে আমি তোমার বুয়েটের জন্য আরও স্পেশালাইজ কিছু বই দিব প্রতি সাবজেক্টের জন্য, কিন্তু ওটা তুমি কখন পড়তে পারবা? যখন তোমার একাডেমিক শেষ। এখন তুমি এই একাডেমিকই শেষ করতে পারতেছো না 4 মাস 5 মাস, 4 মাসে তোমার শেষ হয় একটা চ্যাপ্টার, কই থেকে বুয়েট আসে রে ভাই? এবং বুয়েটতে একটা সাবজেক্ট একটা চ্যাপ্টার এক্সাম না, ফিজিক্স কেমিস্ট্রি বা 3টে একসাথে, তাও ফির 3 মিনিট সময়, তাও ফির 3 আঙ্গুল জায়গা, এত কঠিন কেমনে হবে? সো কোর্স এমন চুজ করতে হবে যেটা আগে দিবে। এখন আমাদের এই কোর্সে যে পরিমাণে বুয়েটের এক্সপিরিয়েন্স টিচার প্যানেল আছে, তোমরা যদি ইনাদের নাম ঢাকার মতিঝিলে যারা থাকবে এনডিসির সামনে জিগাই ওই স্যারদের নাম, যিনারা কারা কারা ক্লাস নিচ্ছে কোর্সে। সো তুমি যদি একাডেমিক টু অ্যাডমিশন কোর্স নাও, তোমার বুয়েটের এভরি ম্যাটেরিয়ালস এখানে অলরেডি আছে, একাডেমিক ক্লাস, ইভেন তুমি বাংলাদেশের কোনো কোর্সে একাডেমিকে এনরোল করলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাস পাওয়া যায় ভাই, আমাদের কোর্সে পাওয়া যায়। সো এটাতে এনরোল করে ফেলতে পারো ডেসক্রিপশন থেকে। এ পর্যায়ে আসি যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আসলে কিভাবে পড়বো, কিভাবে আমার ব্রেনটাকে ওই জোনে নিয়ে যাব। ওই জোনে নিয়ে যাওয়ার জন্য ফিজিক্সের প্রথম কথা হলো যে এইটাই হলো টাফেস্ট, নো ডাউট তোমার ফেটিস থাকাটাই স্বাভাবিক, এটাই হলো টাফেস্ট। মানে এই কোশ্চেনটাই বুয়েট একটু মানে ট্যাকটিক্যালি করে, প্রচুর ট্যাকটিক্যালি করে। এখন এখানেও বুঝতে হবে যে আমি কি ফিজিক্সের ট্যাকটিক্যাল ব্রেন আলা নাকি ট্যাকটিক্যাল ব্রেন আমার নাই। যেমন আমার ট্যাকটিক্যাল ব্রেন ছিল না। সো আমি যেটা ফিজিক্সে এনশিওর করছিলাম, আমার একটা বই ছিল ভাইয়া গাণিতিক পদার্থবিজ্ঞান, এবং আরেকটা কি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, আরেকটা কি কনসেপ্ট বুক উদ্ভাসের। এই 3টা এলিমেন্টের মধ্যে থেকে বুয়েটের যদি 20টা ফিজিক্সের কোশ্চেন হয়, অ্যাটলিস্ট 15টা আমার থাকবে ডিরেক্টলি, 15টা পারার মতো আমার প্রিপারেশন থাকবে। আর লাগে রে ভাই, আর যাদের এই 15টার বাইরেও দরকার, তোমরা এখন ফরেন বা অ্যাডভান্স বুক পড়তে পারো। এখন এখানে সোর্স বললে আমাদের আইআইটির কোশ্চেন আছে, জেইর কোশ্চেন আছে, তুমি অপটিক্সের জন্য পড়তে পারো ব্রিজলালের অপটিক্স, তুমি ইলেকট্রিসিটির জন্য পড়তে পারো আলেকজান্ডার অ্যান্ড সাদিকু, তুমি ফান্ডামেন্টালস অফ ফিজিক্স পড়তে পারো, আরেকটা বই আছে সবাই পড়ে রেসনিক হ্যালিডে ফিজিক্স, ঠিক আছে? এরকম আরো অনেক বই আছে, কোয়ান্টাম মেকানিক্স হ্যান ত্যান, বাট এগুলা নর্মাল মানে কাল্ট ক্লাসিক্স। তুমি চাইলে অন্তরীকরণের জন্য, ডিফারেন্সিয়েশনের জন্য সম্ভবত মতিন স্যারের বই পড়তে পারো, তুমি ইন্টিগ্রেশনের জন্য হাজরা ম্যাডামের বই পড়তে পারো, তারপরে তুমি চাইলে দাস অ্যান্ড মুখার্জির বই পড়তে পারো ইন্ডিয়ান। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি আজীবন এগুলার এগেনস্টে এত কথা বলেন, আবার এগুলার বই আপনি নাম কেমনে জানেন? মজার কথা, আমি সব কটাই পড়ছিলাম, পড়ার পরে কোনো কামের কাম বইটা লাগে না, এই জন্যই আমি সাজেস্ট করি যে করার দরকার নেই, ঠিক আছে? একটিও লাগে না। বাট মনের শান্তির জন্য অ্যাডভান্স পড়তে চাইলে এগুলা পড়তে পারো। কিন্তু আবারও একটা কথা বলি, আগে সব এগুলা শেষ করবার তারপরে দিকে আসবা, নট আগে যায় এটা, ঠিক আছে? সাবধান। এরপরে আসো কেমিস্ট্রির ক্ষেত্রে। বাবা কেমিস্ট্রি ইজ থিওরি, কেমিস্ট্রিতে ম্যাথ যা আসে মানে সত্যায় দিয়ে পার হয়ে আসবা। কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট থিওরি। এবছরের কোশ্চেনে দেখো, সো কেমিস্ট্রির বুয়েটের থিওরিটাকে বুঝায় লিখতে পারা, তোমাকে জৈব যৌগ একটা যৌগ থেকে আরেকটা যৌগ বানাতে হলো, কেমনে বানাবা? সো এই টাইপের কোশ্চেনগুলোর জন্য থিওরিটিক্যাল নলেজ অনেক হিউজ লাগে। মজার কথা, কেমিস্ট্রি বুয়েট ইজ অল অ্যাবাউট হাজারি বস, হাজারি বস, সাথে গুহ পড়তে পারো, সাথে লিঙ্গন পড়তে পারো। ম্যাথের যদি খুব ফেটিস থাকে কারো, গাণিতিক রসায়ন গেল। সো ইঞ্জিনিয়ারিং বই, কনসেপ্ট বই এগুলা গেল, কেমিস্ট্রি গেল। ম্যাথের জন্য যদি আমরা কথা বলি, কেউ ইংলিশের নাম নিও না, জুতা খুলে মারবো। হ্যাঁ, ইংলিশ ইঞ্জিনিয়ারিংয়ে যে কটা জায়গায় আসে সে কয়টা জাস্ট বিগত বছরের কোশ্চেন করলেই হয়। কেউ ইংলিশ দিয়ে কোনো ভার্সিটিতে চান্স পায় না, এটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে বলি, ম্যাথের ক্ষেত্রে আমাকে কেতাব সার করতে হবে, বা
রিপ্লেসমেন্ট হিসেবে রূপন্তী করতে পারো, সাথে অসীম স্যার করতে পারো, সাথে আমাদের এসইউ আহমেদ স্যার করতে পারো। এখন তুমি এই যখন আমি বইয়ের নাম লিখি এই জায়গায় ফিজিক্সের ক্ষেত্রে তুমি, আমি তো বললাম ইসাক স্যার, বইয়ের নাম যখনই লিখি কিছু অতি মেধাবী নিকৃষ্ট নর্দমার কিট কমেন্ট সেকশনে চলে আসবে, ভাইয়া আমি তো এটা পড়ি নাই, আমার স্যার তো এটা বলছে। তো পড়িস না, তুই ভিডিও দেখতেছিস কেন? তুই আমার কাছে সাজেশন চাইছিস, আমি দিচ্ছি। তুই যদি আমার সাথে অপোজই করবি তা আমার কথা শুনিস না, তোর যে স্যার বলছে তার কথা শুন। আরও একটা বড় প্রবলেম হলো যে যখনই তুমি যে কোনো রাইটার পড়বা, মনে রাখো বাজারের মেজরিটি রাইটার মধ্যে 90% ইজ সেম, 90% কন্টেন্ট সেম, 10% ডিফারেন্স। সো তুই যেটাই পড়বি পর, 100% পর। কিন্তু ম্যাথের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 2-3টা রাইটারের ম্যাথ করতে হবে, সাথে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা বাবা মনে রাখবে, এটাকে যদি আমরা মানে খ্রিস্ট ধর্ম ভাষায় বলি, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ইজ কাইন্ড অফ বুয়েট ভর্তি পরীক্ষার বাইবেল, ঠিক আছে? সো সেক্ষেত্রে তোমাকে কোশ্চেন ব্যাংকটা যে কোনো জায়গায় রাখবে, এটা আমি বলি না বলি, এটা মনে রাখবা। তুমি বুয়েটের যে কোনো ভাইয়াকে, বুয়েটের যে কোনো স্যারকে, ওনারাও তো বুয়েটই আনি, স্যারকে যা জিজ্ঞেস করবে, স্যার বুয়েটের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বই কি, বলবো কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? আচ্ছা এখন আসো, এই যে ম্যাথের রাইটারগুলো বললাম, ইচ অ্যান্ড এভরি ম্যাথ করবা। সো আমার সিম্পল স্ট্র্যাটেজি ছিল এক, যে ভাই আমি অ্যাডভান্স বই পড়ছি সমস্যা নাই, কিন্তু আমার যে এই যে মেইন সোর্স বইগুলো, এগুলোর ভিতর থেকে আমাকে একটা ম্যাথ তুই আটকায় দেখা, চ্যালেঞ্জ। এবং আমি ম্যাথগুলো এমন পরিমাণে করছিলাম, এতবার করছিলাম, যে আমার উত্তর পর্যন্ত মুখস্থ হয়ে গেছিলো। অর্থাৎ আমার ব্রেন ম্যাথ করতে 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 লুপে ঢুকে গেছে। এখন আমরা শিখব যে হাউ টু ইনক্রিজ দ্য প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। এইটাই হলো এই পুরা ভিডিওর প্রাণ। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কেমনে বাড়ায়, এটাকে আমাকে বুঝতে হবে জিম দিয়ে। জিম কি? আচ্ছা, তুমি যখন জিমে যাও তো প্রথমে তোমাকে একটা কম ওয়েট দেয়, কম ওয়েট দিয়ে আমরা বাইসেপ মারতেছি, প্রথমে 1 মাসে আমরা 5 কেজি দিয়ে মারলাম, ঠিক আছে? দেন কি করব, আমরা ওয়েটটা একটু বাড়াবো, তো আমরা তখন এবার আরেকটু ওয়েট বাড়াই দিলাম, ঠিক আছে? যে আমার এখন পরবর্তী মান্থ থেকে আমি মোটামুটি 10 কেজি মারতে পারি। দেন আমার ট্রেনার কি বলবে, যে আচ্ছা ঠিক আছে ওয়েট আরও বাড়ায় দাও, তো এবার আমি 15 কেজি দিয়ে মারতেছি, ঠিক আছে? সুন্দর মতো। অর্থাৎ কি, এটাকে কি বলা হয়, দ্য প্রগ্রেসিভ ওভারলোড। প্রগ্রেসিভ ওভারলোড অর্থাৎ ডে বাই ডে স্ট্রেসটা বাড়ানো। এখন এখানে স্ট্রেস আমার মাসেলে বাড়তেছে, এবার স্ট্রেসটা আমি কোথায় বাড়াবো, এই মালটাতে, ঠিক এই জায়গাটাতে। সো এখন আমরা যেটা করব, ডে বাই ডে টাফার ম্যাথ অ্যাপ্রোচ করব। এবং তুমি বুয়েটে যারা চান্স পায় এদের দেখবা দিনে অ্যাটলিস্ট মানে নিম্নে করে 3 থেকে 4 ঘন্টা ও ম্যাথ করে, এবং ইট ক্যান বি এনি টাইপ অফ ম্যাথ। এবং ওরা যেটা করে, যে তুমি দেখবা জিম যখন মানুষজন করে, তখন ওদের ওয়েট লিফটিং কম্পিটিশন হয়, ওরা যায় যে কোনো কিছু উঠানোর চেষ্টা করে, দেখি এটা আমি উঠাইতে পারি কিনা, দেখি আমি এটা উঠাইতে পারি কিনা, শক্তি প্রদর্শন করার জন্য। সো যারা বুয়েটের ব্রেন বানাতে চায় তাদেরকে যে কোনো ম্যাথ নিয়ে যায় দিবা, তোমার একটা দেখবা যে বন্ধু তোমার বুয়েট কোচিং করতে চাচ্ছে এবং ভালো স্টুডেন্ট, ওকে যে একটা ম্যাথ দিবা, ও ম্যাথটা করার চেষ্টা করবে, না পারলে দেখবা বাড়ির যে ম্যাথটা করছে তোমাকে বলবে না, বা তোমাকে আনে দিবে যে মামা এই যে এই সলিউশন। এইটা হলো বুয়েট ম্যাথের মেইন পার্ট, যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কেমনে বাড়বে, when I face tougher and tougher problems gradually, that is the main process of problem solving capability. সো তুমি প্রথমে মূল বইগুলো করলা, দেন তুমি গাণিতিক পদার্থবিজ্ঞানে আসলা, দেন তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে গেলা, দেন তুমি কনসেপ্ট বুকে গেলা, দেন তুমি অ্যাডভান্স ম্যাথে গেলা, ফরেন বুকের। গ্র্যাজুয়ালি ইউ ইনক্রিজ দ্য হার্ডনেস, এবং এইটার সাথে তোমার ব্রেনে নতুন নতুন সিনাপসিস তৈরি হবে। এই নতুন নতুন সিনাপসিসগুলা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আরো বাড়বে, কারণ তোমার নলেজ কি, তোমার কগনিটিভ ফাংশন কি, সিনাপসিসগুলা ফায়ার হওয়া, নিউরনস ফায়ার হওয়া। সো নতুন নতুন সিনাপসিস তখনই তৈরি হয় যখন তুমি ব্রেনকে স্ট্রেস দাও। এরপর যে আসলো নতুন একটা কথা, সেটা হলো স্ট্রেস দেওয়া ব্রেনকে। হাউ টু ইনক্রিজ ইউর ব্রেন স্ট্রেস। বলতে পারো ভাইয়া স্ট্রেস তো ভালো না, না স্ট্রেস ভালো, কারণ দেখো তুমি স্ট্রেস দিয়ে মাসেলকে বাড়াচ্ছ, রাইট? এটা কি স্ট্রেস না? মাসেল ব্যথা করে তো ফুলার আগে, তাহলে হাউ ডু ইউ সে যে স্ট্রেস খারাপ? এক্সট্রিম মেন্টাল স্ট্রেস খারাপ, বাট আমরা স্ট্রেসটা দিচ্ছি পজিটিভ ওয়েতে। তুমি যেটা করবে এখন থেকে, যে কোনো ম্যাথ তুমি সলিউশন অবশ্যই দেখবা, সলিউশন তোমাকে অবশ্যই কিনতে হবে, কিন্তু যে কোনো একটা ম্যাথ নিয়ে আগে 10 to 15 মিনিটস ভাববা এবং করার চেষ্টা করবা, মাথার মধ্যে চাপ দিবা প্রচুর, আরে হয় না কেন, করবা, হইল না কোনোভাবে। 10 মিনিট পরে এবার আমি যা সলিউশন দেখবো, দেন আমি শিখবো। কিন্তু এই যে টাইমটা আমি আমার ব্রেনকে চাপটা দিলাম, আমার ব্রেনটা যে স্ট্রেসে থাকলো, যা একটা প্রবলেম আমি সলভ করব, আমরা যে কি জঘন্য জঘন্য প্রবলেম। একটা আমাদের সময়কার কনসেপ্ট বুকে একটা ম্যাথ ছিল
যে কি একটা রকেট যাচ্ছে, রকেটের ভিতরে এত ঘনত্ব বিশিষ্ট একটা তরল আছে, তরলের মধ্যে এত আয়তন বিশিষ্ট একটা বল ঝুলানো আছে, পেন্ডুলামের মধ্যে রকেটটা এত সি বেগে যাচ্ছে, ওই সময় আমার পেন্ডুলামটার পর্যায়কাল কত হবে? মানে ক্যান ইউ ফাকিং ইমাজিন যে এটা কি ছিল? এটা জীবনে বুয়েট ভর্তি পরীক্ষায় আসবে? জীবনে আসবে না। বাট দ্য মেইন থিম অফ দ্য ম্যাথ ওয়াজ যে আমার ব্রেনটা যাতে প্রেশার খায়। আমাদের সালাম স্যারের যে ফিজিক্স এক্সামগুলো হইতো, সে লোক আমাদেরকে কোশ্চেন দিয়ে চলে যেত, আমরা রাত 8টা পর্যন্ত এক্সাম দিতাম, ওপেন বুক, তাও পারি না। এইটা যে শুরুতে করতে বলছি তা না, আগে তো বই কমপ্লিট করতে হবে, নাহলে এইচএসসি পারবো না। বাট পরে এই যে ব্রেনের মধ্যে কন্টিনিউয়াস স্ট্রেসটা, যে আরে ভাই হয় না কেন, হয়ে টোয়ে কোনো মতন যদি মিলে যায়, ইউরেকা। এবং এই যে স্ট্রেসটা আমার ব্রেনটা পাইলো, আমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়লো। এখন আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও, তুমি বইটা পড়তে চাও, তুমি ভাইয়া বইয়ের ম্যাথই পারো না, তুমি বইয়ের ম্যাথই কখনো স্ট্রেস নিয়ে করো নাই, তাই তুমি কবে অ্যাডভান্স ম্যাথে স্ট্রেসটা নিবা বলো? কেন তোমাকে বলা হয় 1 বছরের সিলেবাস শেষ করতে একাডেমিক অ্যাডমিশন করছে? কারণ তুমি তো বইয়ের ম্যাথটাই করো নাই, তুমি বইয়ের ম্যাথে স্ট্রেস নাও নাই। কখন তোমাকে আমি সাজেস্ট করবো আচ্ছা ঠিক আছে চলো এবার আমরা অ্যাডভান্স ম্যাথগুলো নিয়ে একটু মাথায় প্রেশার দিই? প্রবলেমটা বুঝছো? তুমি কোন লুপে আটকাইছো? তুমি একাডেমিক লুপ, অর্থাৎ এইটার যে মিনিমাম চান্স পাওয়ার যে দক্ষতা, তার চেয়ে বেশি পরীক্ষা দেওয়ার দক্ষতা, এটাই অর্জন হয় নাই তোমার। সো যারা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ইনক্রিজ করতে চাও, ডেইলি কয়েক ঘন্টা ম্যাথ করবা, ডেইলি। মনে রাখবা বুয়েটে মেধাবীর চেয়ে বেশি পরিশ্রমী আছে। সো ডেইলি 2 থেকে 3 ঘন্টা আমি জাস্ট ম্যাথ করব, এবং যখনই কোনো প্রবলেম পাবা সেটা ফেস করবা। পারবো না দেখে সরে আসবো এমন না, না পারাটাই তো পার্ট। তুমি জানো জিমে যখন তোমার ফেইলিওর হয়, টোটাল মাসেল ফেইলিওর, যে পড়ে গেল, উঠাইতে পারলাম না, এটাকে বলা এই যে আইসোমেট্রিক হোল্ড। অনেক সময় ওয়েট আমরা যা ধরে থাকি, এটাও মাসেল স্ট্রেংথ বাড়ায়, দ্যাট ইজ কল্ড আইসোমেট্রিক হোল্ড, এটাও স্ট্রেংথ বাড়ায়। সো তুমি ম্যাথটা পারলা না, বাট দ্যাট ক্রিয়েটেড নিউ সিনাপসিস, যে না এই ম্যাথটা এমনি করতে হয়। যখন আমি সলিউশন দেখলাম, এখন আমার মনে থাকবে যে, যেমন আমি বুয়েট ভর্তি পরীক্ষায় একটা ইন্টিগ্রেশনের ম্যাথ ছিল, এই যে এরকম একটা কার্ভ ছিল, এই এরিয়াটুকু চাইছিল, বলছিল বি এর মান কত, বি এর মান ছিল 2। আর একটা ম্যাথ ছিল √x √y ইকুয়ালস টু ছিল a দিছিল, কিন্তু বইয়ের ম্যাথ ছিল √a, উত্তর ছিল a স্কয়ার। আমি ভাইয়া এই ম্যাথ এতবার প্রেসার দিয়ে করছি, আমি মুখস্থ উত্তর লিখে আসছি। এখন আমি তোমাকে বলছি ম্যাথ মুখস্থ কর না, তুই এখান থেকে শিখ যে আনাস ভাই একটা ম্যাথ কতবার করছে যে ব্যাটার উত্তর পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। দ্যাটস দ্য মেন্টালিটি ইউনিট, দ্যাট ক্রিয়েটস দ্য বুয়েট ব্রেন। সূত্র তোমার মনে থাকে না কেন? কারণ ম্যাথ কয়টা করছো রে ভাই? তুমি প্রতিবার ভাবো যে একটা টিচার আসবে, টিচার আসে অনেক ম্যাথ, টিচার ম্যাথ করতেছে, তো টিচারের ব্রেন ফায়ার হচ্ছে, তোর হচ্ছে নাকি? তুই তো দেখতেছিস, তুই তাকায় আসিস, তুই কি হিমু যে তুই বইয়া দেখিস শুধু? তুমি যখন করবা তখন তোমার ব্রেন ফায়ার হবে। মনে রাখবা 20 ঘন্টার ক্লাস কোনো ফ্যাক্টরি না, 2 ঘন্টা নিজে ম্যাথ করো, 1000 টাইমস বেটার। সরি, এটা শুধু আমি না, বাংলাদেশের যে কোনো টিচারকে যায় বলো, ও বলবে ভাই তুই ম্যাথ কর আগে, আমার ক্লাস বাদ দে, তুই আগে নিজে ম্যাথ কর, এটা আগে। সো আমরা ওভারঅল বুঝতে পারছি যে বুয়েটের একটা ব্রেন কেমনে তৈরি হয়। বুয়েটের ব্রেন তৈরি করার জন্য লাগবে হলো আমার ম্যাসিভ অ্যামাউন্ট অফ স্ট্রেস এবং রেগুলারিটি, এবং এই স্ট্রেস কন্টিনিউয়াসলি 2 বছর দিতে 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 একটা পর্যায়ে তোমার কাছে কোনো ম্যাথে কিছু মনে হবে না। এবং ইঞ্জিনিয়ারিং কোচিং যখন তুমি করতে যাও, ইঞ্জিনিয়ারিং কোচিংগুলো অনেক কঠিন কোশ্চেন করে। কেন করে? কারণ ওরা ধরে নেয় তুমি আগে করে আসছো। এখন মেজরিটি স্টুডেন্ট তোমরা আগে বেসিক পড়ে আসো নাই, তখন তুমি ওই কঠিন কোশ্চেন আরও পারো না। সো ওই স্ট্রেসটা উল্টা হিতে বিপরীত করে, বুঝছো? অর্থাৎ আমি যদি 5 কেজি তুলতে না পারি, আমাকে তো 50 কেজি দিলে লাভ হবে না। কিন্তু 50 কখন আমার কাজে দেবে? যখন আমি 30-40 দিয়ে ব্যায়াম করি, তখন আমি 50-এ একটু গ্রোথ পাবো মাসেলে, রাইট? সো আমি আশা করি এই ভিডিওটা বানায় তোমার এভরি সিঙ্গেল কোশ্চেনের উত্তর দিলাম। নাও ইউ নো হোয়াট টু ডু। এবং তুমি যদি এই জার্নিটাকে কয়েক ধাপ আগায় নিয়ে যেতে চাও, আগে আগে বুয়েটের বই কিনবা এবং আগে আগে কোর্সে এনরোল করবা। আমার চেয়ে ওপেনলি আমার মনে হয় না বাংলাদেশে কেউ এইটা নিয়ে এত কথা বলছে। আসসালামু আলাইকুম। কমেন্ট এবং ডিসক্রিপশন চেক দিও। আজকেই যাত্রা শুরু করো তোমার বুয়েটের। টাটা।